সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজকের লেকচারটি মূলত হচ্ছে ফর্মাল লেকচার না। আজকের লেকচারটা হচ্ছে দিক নির্দেশনামূলক, অর্থাৎ তোমরা এই বন্ধে কীভাবে প্রিপারেশন নিবে আগামী পরীক্ষার জন্য, প্লাস আমাদের সিলেবাসে কি কি আছে, সিলেবাসের কোন কোন অংশগুলোতে জোর দিবে, কোন কোন অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবে, প্লাস হচ্ছে কোশ্চেন প্যাটার্ন কীরকম হয়ে থাকে, যেহেতু তোমরা এর আগে পরীক্ষা দাওনি নবম শ্রেণীর, সেক্ষেত্রে 100 নম্বরের প্রশ্নের নাম্বার বিভাজনটা কীরকম সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করবো আমি। তো প্রথমে দেখো এখানে নম্বর বিভাজনের ক্ষেত্রে তোমার টোটাল 100 নাম্বারের মধ্যে সৃজনশীল প্রশ্নে থাকবে 70 নাম্বার এবং বহু নির্বাচনী প্রশ্ন যেটা এমসিকিউতে থাকবে 30 নাম্বার। অর্থাৎ এখানে এটার জন্য তুমি সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট, আর এটার জন্য 30 মিনিট। তোমরা জিএসসি পরীক্ষা যেভাবে দিয়ে আসছো একসাথে এমসিকিউ প্লাস হচ্ছে সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেওয়া হতো, তোমরা তোমাদের ইচ্ছা মতো এমসিকিউ আনসার করতে, তারপরে কোনো নির্দিষ্ট টাইম টেবিল ছিল না। কিন্তু এই ক্ষেত্রে নবম শ্রেণীতে তোমার নবম দশম এবং এসএসসি পরীক্ষায় সেক্ষেত্রে হচ্ছে তোমার এখানে টাইম লিমিট থাকবে এমসিকিউর জন্য, এটা মাথায় রাখতে হবে তোমাকে। সেটা হচ্ছে শুরুতে তোমাকে এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে, ওএমআর শিট দেওয়া হবে। তোমাকে ওই 30 মিনিটের মধ্যে তোমার জন্য এমসিকিউর জন্য বরাদ্দ হচ্ছে 30 মিনিট সময়। ওই 30 মিনিটের মধ্যে তোমাকে ওই 30টা এমসিকিউ আনসার করে উত্তরপত্র জমা দিয়ে দিতে হবে। তারপরে তোমাকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে, তারপর তুমি সৃজনশীল প্রশ্ন আনসার করবা। এই ব্যাপারটা তোমাকে মাথায় রেখে তোমার পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। তো এখানে দেখো যে 70 নাম্বার হচ্ছে সৃজনশীল প্রশ্নের জন্য। এই সৃজনশীল প্রশ্নে 70 নাম্বারের জন্য তোমাকে 7টা প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর মার্কস হচ্ছে 10। আর এই 7টা প্রশ্ন কিভাবে আসবে দেখো, তোমার প্রশ্নের হচ্ছে 4টা বিভাগ থাকবে। একটা হচ্ছে বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি ও পরিমিতি আর পরিসংখ্যান। এই ব্যাপারটা একটু খেয়াল করো। বীজগণিতে 3টা প্রশ্ন থাকবে, জ্যামিতিতে 3টা থাকবে, পরিমিতিতে 3টা প্রশ্ন থাকবে, পরিসংখ্যানে 2টা প্রশ্ন থাকবে। মোট 11টা প্রশ্ন থাকবে। আর এখান থেকে তোমাকে আনসার করতে হবে কয়টা? 7টা। র্যান্ডমলি 7টা সিলেক্ট করলে হবে না, এই ব্যাপারটা একটু খেয়াল রাখো। র্যান্ডমলি তুমি তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো 7টা আনসার করতে পারবে না, এখানে একটু রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশন কীরকম দেখো, এখানে বীজগণিতে তুমি 3টা থেকে 2টা আনসার করতে পারবা সর্বোচ্চ। তারপরে জ্যামিতি থেকে 3টা থেকে 2টা আনসার করতে পারবা। ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে তুমি 2টা আনসার করতে পারবা, 3টা থাকবে। আর এখানে হচ্ছে পরিসংখ্যানে 2টা থাকবে, একটা আনসার করতে পারবা। অর্থাৎ এর বেশি যদি তুমি আনসার করো, আবার কোনোটা থেকে কম আনসার করো, তুমি যদি 7টা মিলিয়ে দাও, আমি তো 7টা আনসার করছি এবং সেই 7টাই কারেক্ট, আমি 70 পাবো না। সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো, যদি তুমি কোনোটাই 3টা আনসার করে থাকো, অর্থাৎ অতিরিক্ত আনসার করে থাকলে সেটার নাম্বার কাউন্ট হবে না, অর্থাৎ ওই প্রশ্নটা কাটা যাবে, কোনো নাম্বার কাউন্ট হবে না। এই ব্যাপারটা মাথায় রাখবে। আর এর পাশাপাশি হচ্ছে এখান থেকে দেখো এমসিকিউর কথা যদি বলা হয়, এমসিকিউ ও এখানে বিভাগ ওয়াইজ থাকবে। সেক্ষেত্রে হচ্ছে বীজগণিত থেকে থাকবে হচ্ছে 10 থেকে 12টি এমসিকিউ, জ্যামিতি থেকে থাকবে হচ্ছে 10 থেকে 12টি এমসিকিউ, ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে 4 থেকে 6টা এমসিকিউ থাকবে, পরিসংখ্যান থেকে 3 থেকে 5টা এমসিকিউ থাকবে। আর এই এমসিকিউ টোটাল এমসিকিউ থাকবে 30টা। এমসিকিউর ক্ষেত্রে আবার তোমার স্তর ভিত্তিক এমসিকিউ থাকবে, অর্থাৎ 3টা স্তরে বিভক্ত এমসিকিউগুলো, সহজ, মধ্যম এবং কঠিন। অর্থাৎ সহজ থাকবে 50% এমসিকিউ, মধ্যম থাকবে 30%, আর কঠিন থাকবে অর্থাৎ দক্ষতার স্তর ভিত্তিক এমসিকিউ যেগুলো আর কি, অর্থাৎ উচ্চতর দক্ষতার থাকবে 20% এমসিকিউ। ওকে। আর এর মধ্যে আবার এমসিকিউর ক্যাটাগরি আছে। ক্যাটাগরি অর্থাৎ 3 ধরনের এমসিকিউ হয়ে থাকে, তোমরা এর সাথে পরিচিত। তারপরে আবার বলছি, একটা হচ্ছে সাধারণ এমসিকিউ, অর্থাৎ সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, যেটাতে একটা প্রশ্ন থাকবে আর ওই প্রশ্নের 4টা অপশন দেওয়া থাকবে, ওখান থেকে তোমাকে কারেক্ট অপশনটা চুজ করতে হবে। এরপরে হচ্ছে তোমার অভিন্ন তথ্যভিত্তিক এমসিকিউ, অর্থাৎ একটা উদ্দীপকে একটা তথ্য দেওয়া থাকবে, ওইটার আলোকে তোমার 2টা বা 3টা এমসিকিউ উত্তর করতে হবে। আর এরপরে হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক, আরেকটা ক্যাটাগরি, বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ। সেটাতে হচ্ছে 1, 2, 3 অর্থাৎ 3টা তথ্য দেওয়া থাকবে। ওই তথ্যগুলোর মধ্যে কোনটা কারেক্ট, মানে নিচে অপশন থাকবে কম্বিনেশন, তোমার 4টা কম্বিনেশন থাকবে। 4টা কম্বিনেশনের মধ্যে তোমার কোন কম্বিনেশনটা কারেক্ট সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এই হলো এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন। তো এই মূলত এইগুলাই। তো এখন দেখো আমরা যদি দেখি আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, যেটা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা আমরা একটু দেখি। অর্ধবার্ষিক পরীক্ষার
সিলেবাসটা একটু খেয়াল করো। অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস হচ্ছে বীজগণিতে আছে অধ্যায় 1, 2, 3, তারপরে হচ্ছে জ্যামিতিতে আছে অধ্যায় 6 এবং 7, ত্রিকোণমিতিতে আছে অনুশীলনী 9.1। আমরা 9.2টাও কমপ্লিট করেছিলাম। পরিমিতিতে আছে অনুশীলনী 16.1, 16.2, পরিসংখ্যানে আছে অনুশীলনী 17। তো পরিসংখ্যানটা আমরা এখনো শুরু করতে পারিনি। আর এদিকে হচ্ছে জ্যামিতিতে আমরা 7 নম্বর অধ্যায় শুরু করেছিলাম, 6 নম্বর অধ্যায়টা আমরা দেখতে পারিনি এখনো। এরপরে আর এদিকে হচ্ছে বীজগণিতে মোটামুটি 3.1, 2 পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। তো এর পাশাপাশি এখানে দেখো তোমরা যে কাজটা আমরা একটু আমি অধ্যায়ভিত্তিক একটু আলোচনা করব যে এই অধ্যায়গুলোতে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা নিয়ে আলোচনা করবে, কোনটার উপর তোমরা গুরুত্ব দিবে, আর এই বন্ধের মধ্যে তোমরা কিভাবে পড়াশোনা করবে সেটার ব্যাপারে আমি একটু আলোচনা করব। সেটা অধ্যায়ভিত্তিক আলোচনায়, অর্থাৎ কোন কোন অধ্যায় প্রশ্নগুলোর উপর তোমরা গুরুত্ব দিবে সেটার দিকে। আর এর পাশাপাশি হচ্ছে যে অধ্যায়গুলো আমরা এখনো শুরু করতে পারিনি, যেমন জ্যামিতিটা সম্পাদ্যটা আমি পুরোপুরি দেখাতে পারিনি। তো জ্যামিতিটা পুরোপুরি দেখানো সম্ভব হয়নি, কারণ হচ্ছে সম্পাদ্য আমার কাছে ইনস্ট্রুমেন্ট না থাকার কারণে। আর এদিকে হচ্ছে আমরা এরপরে সুযোগ পেলে আমরা এদিকে অধ্যায় 6 এবং অধ্যায় 17 নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এরপরেও আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিব কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কোনগুলোর উপর গুরুত্ব দিবে অধ্যায় ভিত্তিক, সেগুলো একটু তোমরা নিজেরা চেষ্টা করবে কমপ্লিট করে ফেলার জন্য। তো চলো অধ্যায়ভিত্তিক আলোচনায় অধ্যায়ভিত্তিক আলোচনা শুরু করা যাক। অধ্যায়ভিত্তিক আলোচনার ক্ষেত্রে শুরুতেই আমি তোমাদের জন্য অধ্যায় 1 নম্বর অধ্যায় অর্থাৎ বীজগণিত অংশের 1 নম্বর অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। দেখো এখানে প্রথম অধ্যায়টা হচ্ছে নাম হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা থেকে মূলত সৃজনশীল প্রশ্নের জন্য তেমন কোনো প্রশ্ন নাই এখান থেকে, জাস্ট 2-3টা প্রশ্ন ছাড়া। আর মূলত এই অধ্যায়টা পড়বা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এমসিকিউর জন্য, এমসিকিউর উপর জোর দিবা এখানে। আর এখান থেকে পড়ার জন্য হচ্ছে যে √2 একটি অমূলদ সংখ্যা, এই প্রমাণটা একটু দেখবা বাসায় ভালো করে। আর এর পাশাপাশি এরকম আরও আছে √3 একটি অমূলদ সংখ্যা, তারপরে হচ্ছে নিজে এরকম ট্রাই করবা হচ্ছে √5 একটি অমূলদ সংখ্যা, এটা তারপরে আরও আছে √7 একটি অমূলদ সংখ্যা। অর্থাৎ এই প্রমাণগুলো একটু দেখবা এটার মতো করে ফলো করে। আর এর পাশাপাশি উদাহরণ 2 এই প্রমাণটাও একটু দেখবা। কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ছোট্ট একটা প্রমাণ, এটা একটু দেখবা তোমরা। অনুশীলনী 1-এর এখানে প্রথম দিকে যে এমসিকিউগুলো সেগুলো তো অবশ্যই দেখবে। আর এখান থেকে হচ্ছে 11 নম্বরের একটা প্রমাণ অর্থাৎ এই ক নাম্বারটা একটু দেখবা, যেটা হচ্ছে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, আরেকটা হচ্ছে যে কোনো 2টি জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই 2টা প্রমাণ। আর এখানে হচ্ছে 2টা সংখ্যার মধ্যে 2টা অমূলদ সংখ্যা নির্ণয় করো, আর এখানে একটি অমূলদ একটি মূলদ সংখ্যা। এটা তোমাদের জেনে রাখার জন্য একটু বলি, প্রত্যেকটা একটা সংখ্যা রেখার মধ্যে প্রতি 2টা অমূলদ সংখ্যার মাঝে একটা মূলদ সংখ্যা থাকে, বা আরেকভাবে বললে হয় প্রতি 2টা পাশাপাশি 2টা মূলদ সংখ্যার মাঝে একটা অমূলদ সংখ্যা থাকে। এটা তোমরা এখানে দেখো এই রেঞ্জ দেওয়া আছে, এখানে যে এটা দেওয়া আছে এত এবং এত এর মধ্যে অমূলদ সংখ্যা উদাহরণে আছে, একটু দেখবা, দেখে নিজেরা ট্রাই করবে। আর এখানে যে অমূলদ সংখ্যা প্রমাণ করা এটা তো বললামই আমি, √5 √7 অমূলদ সংখ্যা প্রমাণ। আর এখান থেকে মূলত জোর দিবা হচ্ছে, আমি আবারও বলছি এমসিকিউর জন্য। এবার আসো 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায় হচ্ছে সেট ও ফাংশন, অর্থাৎ এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বলা যায় তোমাদের জন্য। এখান থেকে এসএসসি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, হ্যাঁ এসে থাকে, একটা প্রশ্ন সব সময় থাকে। তো এখানে সংজ্ঞাগুলো তো জানবাই, পড়বা বা ভালো করে এগুলা নিয়ে আলোচনা করা হয়েছে ক্লাসে অবশ্যই। বিভিন্ন ধরনের সেট আছে এখানের মধ্যে, এগুলা নিয়ে আলোচনা করা হলো। আর এখান থেকে অঙ্ক বলতে গেলে পাওয়ার সেট নির্ণয় করা, যেটা পাওয়ার সেট অর্থাৎ প্রত্যেকটা উপসেট নিয়ে যে সেটটা হয় সেটাকে পাওয়ার সেট বলে। ওই পাওয়ার সেট নির্ণয় করাটা একটু দেখবে, যে শক্তি সেট, পাওয়ার সেট, শক্তি সেট, কীভাবে একটা সেটের পাওয়ার সেট বের করতে হয়
আর এখান থেকে উদাহরণ 11 ক্রমজোড় সম্পর্কিত। তারপরে হচ্ছে এখান থেকে কাজের খ নাম্বার, আর এখান থেকে উদাহরণ 13। এরপরে অনুশীলনীতে যদি যাই, এখানে প্রথম দিকে এমসিকিউ গুলো আছে। এখানে 6 নাম্বার এই অঙ্কটা খুবই দরকার, এই অঙ্কটা খুবই দরকার, ভালো করে এই অঙ্কটা প্র্যাকটিস করবা। আমি এখানে স্টার মার্ক দিয়ে রাখছি। তারপরে 7 ক, খ, গ, অর্থাৎ 7 নাম্বারের অঙ্কগুলো ক্রমজোড় সম্পর্কিত এখানে। তারপরে হচ্ছে 8 নাম্বারের অঙ্কগুলো করবা, 8 ক, খ, গ। তারপরে এখান থেকে সৃজনশীল প্রশ্নটা সলভ করবা, আর এখানে 9 নাম্বার এই অঙ্কগুলো একটু দেখবা। আর এরপরে আসো 2.1 অর্থাৎ 2.2 অর্থাৎ এটা হলো ফাংশন, অন্যয় ফাংশন সম্পর্কিত। ফাংশন থেকে প্রশ্ন সবসময়ই থাকে পরীক্ষায়, এটা দেখবো হচ্ছে এমসিকিউতে এই ধরনের প্রশ্ন থাকে। ফাংশন থেকে হচ্ছে এই যে উদাহরণ 21, এটা দেখবা। কাজ 1, 2, এগুলা হচ্ছে সৃজনশীল প্রশ্নের খ, গ নাম্বারে থাকে। একটু আমি স্টার মার্ক দিয়ে রাখছি, এটা তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা। আর এখানে ফাংশনের লেখচিত্র আছে, এখান থেকে উদাহরণ 23। এখানে যে সৃজনশীল প্রশ্নটা আছে এটা একটু দেখবো ভালো করে। 25 নাম্বার সৃজনশীল। আর উদাহরণ দিয়ে শুরুর দিকে এমসিকিউ আছে, এমসিকিউ গুলো তো অবশ্যই দেখবে। এখান থেকে এই অঙ্কটা 10 নাম্বার, 11 নাম্বার, এগুলা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক সৃজনশীল প্রশ্নের খ নাম্বারের জন্য, সৃজনশীল প্রশ্নের খ নাম্বার, গ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আর এখান থেকে 15, 16। আর এই যে এই অঙ্কগুলো হচ্ছে এগুলা থেকে এমসিকিউ থাকে। হ্যাঁ, এমসিকিউ, এগুলো দিয়ে এমসিকিউ থাকে মূলত। আর এখান থেকে হ্যাঁ, এই যে 18 নম্বর ডোমেইন রেঞ্জ বের করা, তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেইন রেঞ্জ বের করা, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে সৃজনশীল 21, 22, 23 নাম্বার সৃজনশীল। এই হলো তোমার 2 নাম্বার অধ্যায়। এরপরে আসো 3 নাম্বার অধ্যায়, আরেকটা ইম্পর্টেন্ট অধ্যায়, খুবই ইম্পর্টেন্ট অধ্যায় এটা এসএসসি পরীক্ষার জন্য। এখান থেকে সব সময় একটা প্রশ্ন থাকে, সব সময়। তাহলে দেখো তোমাকে আনসার করতে হবে বীজগণিতে কয়টা? 2টা। তাহলে তুমি যদি 1 নাম্বার 2 নাম্বার অধ্যায় ভালো করে থাকো, বিশেষ করে 3 নাম্বার অধ্যায়টা, এখান থেকে কোনো মিস নাই, এখান থেকে অঙ্ক সব সময়ই থাকে। তো 3 নাম্বার অধ্যায়ের জন্য তোমাদেরকে আমি করালাম হচ্ছে 3.1 এবং 3.2 করালাম। তো এই 3.1, 3.2টাই খুবই ইম্পর্টেন্ট। 3.3 আছে উৎপাদক তোমরা ক্লাস 8-এ করছো যেহেতু, তাহলে অবশ্যই পারবা। আমি কয়েকটা অঙ্ক দেখিয়ে দিব যে অঙ্কগুলা বেশি গুরুত্বপূর্ণ, যে অঙ্কগুলোর উপর তোমরা বেশি জোর দিবে। এখান থেকে উদাহরণ 9, উদাহরণ 10, এখান থেকে। আর এর পাশাপাশি এখানে 5 নাম্বার, তারপরে হচ্ছে 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আর দেখবা যে এখান থেকে মূলত এই ধরনের প্রশ্নগুলাই হয়ে থাকে, সৃজনশীল প্রশ্ন। এই যে 5, 6, 7 নাম্বার যে মার্ক করলাম, এই 3টা এই টাইপের সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। এগুলা দিয়েই তো, এগুলার উপর বেশি গুরুত্ব দিবা, জোর দিবা। এটা উদাহরণে বললাম এরকম একটা। এর পাশাপাশি 15 নাম্বারটাও ইম্পর্টেন্ট অঙ্ক, অর্থাৎ 2 নাম্বার করে থেকে থাকে। এই ধরনের উদ্দীপকে এই 2টা উপাত্ত দেওয়া থাকবে, ইনফরমেশন দেওয়া থাকবে, তোমাকে বলা হবে এটা বের করো। এরপরে আসো 3.2 অর্থাৎ ঘন সম্পর্কিত। এখানে যে অঙ্কটা আমি লাস্ট লেকচারেও আমি বলেছিলাম যে এই প্রশ্নটা উল্টা করে তোমরা ট্রাই করবা বাসায়। আমি
ডাবল স্টার মার্ক দিয়ে রাখছি, অর্থাৎ দেখবে যে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসছে যে এত হলে প্রমাণ করো যে এত, অর্থাৎ এইটা থেকে তোমার এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে, তোমাকে দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে। এটা আমি যেটা করে দিলাম তোমাদেরকে। এবং এর পাশাপাশি এই উদাহরণ 17 এটাও দেখবা। এখান থেকে এই প্রশ্নটা দেখবে, এখানে এই যে 8টার কারণে এই অঙ্কটার গুরুত্ব একটু বেশি, এই 8এর কারণে। সো এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আর এখান থেকে গণের সাহায্যে এখানে দেখো এই যে এই অঙ্কটা 7 নাম্বার ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আমি করানোর সময়ও বলেছিলাম তোমাদেরকে, যখন এই চ্যাপ্টারটা আমি রিভিউ করি পড়াই তোমাদের। তারপরে এখান থেকে 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক দিয়ে মূলত সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। তারপরে 15 নাম্বার, 16 নাম্বার। এই যে এই অঙ্কটা, এটা ইকুয়ালস টু কত আসছিল মনে আছে? 46√5 এসেছিল। তাহলে দেখো এই অঙ্কটা এত ইকুয়ালস টু এত হলে প্রমাণ করবা যে ইকুয়ালস টু √6 প্লাস √5। এটা তোমাদের হোমওয়ার্কও দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা করেছো। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, উল্টা করে করবা, উল্টা করে। এখনকার প্রশ্ন একটু অ্যানালাইসিস করলে, একটু ঘাটাঘাটি করলে, বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখবা যে তুমি প্রশ্নগুলো, এখনকার ম্যাক্সিমাম প্রশ্ন এইভাবে, অনেক প্রশ্ন এইভাবে উল্টা করে দেওয়া হয়ে থাকে। তো এটাও তোমার 17 নাম্বার সৃজনশীল আছে, এটা দেখবা। আর এখান থেকে উৎপাদক তোমাদেরকে করানো হয়নি, আমি এখনো করাতে পারিনি তোমাদেরকে। সে তারপরেও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেহেতু উৎপাদক থেকে প্রশ্ন হয়ে থাকে। এখান থেকে 3 নাম্বার, তারপরে এই যে 5 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 2 নাম্বার এখান থেকে আছে। তারপরে এই দিক থেকে আছে হচ্ছে এই যে এই অঙ্কটা 17 নাম্বার, আর এদিকে 16 নাম্বার। একই টাইপের অঙ্ক, যদিও 16, 17, 18 একই টাইপের অঙ্ক। এগুলো দেখবা বাসায়। আর এই যে 21 নাম্বারটা, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলা যায়। এটা বিশেষত্ব হচ্ছে এটা, এখানে ওই যে 9p কিউবকে একটু ভেঙে লিখতে হয় শুরুতে, এই কারণে এই অঙ্কটার একটু গুরুত্বটা একটু বেশি, অর্থাৎ স্টার্টিং এ একটু। তারপরে হচ্ছে 28 নাম্বার, 27 নাম্বার, 28 নাম্বার একই টাইপের অঙ্ক, এগুলা একটু দেখবা। এই মোটামুটি উৎপাদকটা করবা, কারণ হচ্ছে তোমার ক নাম্বারের জন্য উৎপাদকটা খুবই দরকার। এরপরে এখানে ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্যের মধ্যে উদাহরণ দেখবে, উদাহরণে কিভাবে করা আছে। তারপরে আমি পরবর্তী লেকচারগুলোতে আমি একটু এগুলো নিয়ে আলোচনা করব তোমাদের। এখান থেকে 9 নাম্বার, তারপরে হলো এক্স ওয়াই দিয়ে এই যে 2 নাম্বারটা, তারপরে হচ্ছে এখান থেকে এর পাশাপাশি হচ্ছে 6 নাম্বারটা, এখানে 6 নাম্বার, আর হচ্ছে এখানে 1 নাম্বার, 5 নাম্বার। এই অঙ্কগুলো একটু বেশি দরকার, এখানে 12 নাম্বারটাও, 11 নাম্বারটাও দরকার। এগুলাতে একটু জোর দিয়ে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবো। আর 3.5 এখানে মূলত হচ্ছে এমসিকিউর জন্য। এখান থেকে প্রশ্ন এখন খুব কম হয়ে থাকে, খুবই কম হয়ে থাকে বলা যায়। এখান থেকে মূলত এমসিকিউ আসে। এমসিকিউর জন্য এখানে তোমরা ক্লাস 8-এ করে আসছো, লাভ ক্ষতি, মুনাফা, এই ধরনের অঙ্কগুলা। তারপরে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য রিলেটেড অঙ্কগুলা, এগুলো তোমরা করে আসছো। তারপরে এখান থেকে 17 নাম্বার অঙ্কটা যদি পারো তোমরা করে রাখবে। আর এর পাশাপাশি এখানে 22 নাম্বার আছে, 23 নাম্বার আছে, অর্থাৎ লাভ ক্ষতির অঙ্কগুলো, চক্রবৃদ্ধি, মুনাফা, সরল মুনাফা, পার্থক্য, এখান থেকে যেগুলো করে আসছো এগুলা এত গুরুত্ব দেওয়ার দরকার নাই, তারপরে এমসিকিউর জন্য করে রাখবা। হ্যাঁ, এই হলো। আর এখানে 33 নাম্বার সৃজনশীল, এই হলো 33। তারপরে যে বনবোধন, এরপরে আছে 34, অর্থাৎ এখানে 3টা সৃজনশীল প্রশ্ন আছে, 33, 34, 35। এই অঙ্কগুলো একটু দেখবা। এই হলো 3 নাম্বার অধ্যায় মূলত। এরপরে আসো আমরা চলে যাচ্ছি জ্যামিতি অংশে। 6 নাম্বার অধ্যায়ে হচ্ছে রেখা, কোণ ও ত্রিভুজ, অর্থাৎ এখানের মধ্যে
কিছু প্রাথমিক আলোচনা আছে জ্যামিতি সম্পর্কিত, এগুলো তোমাদের আমি ক্লাস নিব, আশা করছি আরও কয়েকটা ক্লাস পাবো। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এগুলা নিয়ে একটু আলোচনা করব। আর এর বাইরে তোমরা যতটুকু পারো তোমরা কমপ্লিট করে ফেলবে। সেই জন্য আমি কয়েকটা গুরুত্বপূর্ণ উপপাদ্য প্লাস হচ্ছে প্রশ্ন আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখিয়ে দিচ্ছি, যেগুলোর প্রতি একটু গুরুত্ব দিয়ে তোমরা নিজেরা শেষ করার চেষ্টা করবে। হ্যাঁ, তো এখানের মধ্যে শুরুতে যদি বলা হয়, এখানে মূলত এই 6 নম্বর অধ্যায়টা এখানে জ্যামিতির উপর বেসিক আলোচনা, যেগুলো তোমরা ক্লাস 6 থেকে তোমরা করে আসছো, ওই উপপাদ্যগুলো এখানে রিভিউ করা হলো। যে উপপাদ্য 10, উপপাদ্য 11 এগুলো তোমরা করে আসছো, তারপরে এখানে রিভিউ করা হলো। এখান থেকে এই উপপাদ্যটা, এই যে উপপাদ্য 15, এটা খুবই দরকার, এই উপপাদ্যটা করবা। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজন রেখা তৃতীয় বাহু সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক, এই উপপাদ্যটার প্রমাণটা একটু দেখবা তোমরা। পিথাগোরাসের উপপাদ্য তো করছে তোমরা। এখানে যে সৃজনশীল প্রশ্নটা আছে উদাহরণ 2, এটা একটু করে ফেলবা। আর এর পাশাপাশি এখানে 16.3 থেকে সৃজনশীল প্রশ্ন আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল। এটিতে আরেকটা 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস হাফ একন, 90 ডিগ্রি মাইনাস হাফ একন, অর্থাৎ এখানে দুইটা প্রশ্ন এখানে নাই, তোমাদেরকে আমি দেখাবো। 90 ডিগ্রি প্লাস হাফ একন, আরেকটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ একন। এটা হচ্ছে সমদ্বিখণ্ডক বিওসি কোণের সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত, আর এটা হচ্ছে বহির্দ্বিখণ্ডকদ্বয় বাইরে ও বিন্দুতে মিলিত হলে 90 ডিগ্রি মাইনাস হাফ একন। অর্থাৎ এই প্রশ্নটা একটু দেখবা তোমরা ভালো করে। এটা ওই যে এটা হলো উদাহরণ উপপাদ্য 15, যেটা এটা দেখলাম আমরা একটু আগে, ওটাই। অর্থাৎ 6 নম্বর অধ্যায় থেকে এই অঙ্কগুলোর প্রতি একটু গুরুত্ব দিবা। আর 7 নম্বর অধ্যায় তোমাদেরকে করানো হয়েছে, অর্থাৎ শিমুল সেকশনে আমি করিয়েছি, এখন পলাশ সেকশনে তেমন একটা মনে হয় করানো হয়নি। তারপরে এখান থেকে সম্পাদ্য 1, সম্পাদ্য, এগুলা তোমরা চিত্র বর্ণনা দেখে দেখে তোমরা চিত্র আঁকতে পারবা, এগুলা এখান থেকে সমস্যা হবে না আশা করছি। বর্ণনা দেখে সম্পাদ্য 2, সম্পাদ্য 2, সম্পাদ্য 3, তারপরে এখানে উদাহরণ 1, উদাহরণ 1 এটা একটু ভালোভাবে একটু ট্রাই করবা। তারপরে এখানে আছে উদাহরণ 2। অর্থাৎ তোমাদেরকে বলে রাখছি যে এই চ্যাপ্টারগুলো এখনো বাকি রয়ে গেছে, এগুলো নিয়ে আলোচনা করব, তারপরেও তোমরা যেন বাসায় বসে নিজের চেষ্টায় তোমরা প্রিপারেশনটা কমপ্লিট করতে পারো, সেজন্য আমি আগে থেকেই এখানে একবারে পুরো সিলেবাসের সাথে আমি দেখিয়ে দিচ্ছি যে কোন কোন প্রশ্নগুলোর উপর তোমরা একটু গুরুত্ব বেশি দিবে সেটা। তারপরে এখানে চতুর্ভুজ সম্পর্কিত সম্পাদ্য আছে, চতুর্ভুজ সম্পর্কিত গুলো তোমরা ক্লাস 8 করে আসছো, ওগুলাই এখানে চিত্র দিয়ে দেখানো হয়েছে। আর এর পাশাপাশি সামান্তরিক রিলেটেড সম্পাদ্যগুলো একটু তোমরা এখানে দেখবা। সম্পাদ্য 5, 6, তারপর উদাহরণের ট্রাপিজিয়াম, এই প্রশ্নটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা উদাহরণ, এটা তোমরা ভালো করে বাসায় দেখবা। এইখান থেকে এই ট্রাপিজিয়াম রিলেটেড সম্পাদ্য অর্থাৎ সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে, প্রশ্ন একটু দেখলে বুঝতে পারবা তোমরা। এখানে উদাহরণ 4 যে সৃজনশীল আছে এটাও একটু দেখবা। আর এখান থেকে দেখো সৃজনশীল প্রশ্ন 17, 18, সৃজনশীল প্রশ্ন 17, 18, 19 নাম্বার। এই যে 19 নাম্বারে দেখো এখানে এই যে ট্রাপিজিয়ামের কথা যেটা বললাম, এটাই মূলত ওই যে উদাহরণটাই, হ্যাঁ, এটাই মূলত ওইটাই। আর এর পাশাপাশি 17, 18, 19 তিনটা সৃজনশীল একদম ভালোভাবে কমপ্লিট করে ফেলবা। তিনটা সৃজনশীলই ইম্পর্টেন্ট,
এখানে মূলত সম্পাদ্য রিলেটেড সৃজনশীল, অর্থাৎ তোমাদের যেহেতু পরীক্ষায় বলা যায় যে 3টা প্রশ্ন থাকবে, অর্থাৎ চ্যাপ্টার হচ্ছে 6-7, তো সেক্ষেত্রে এখানে সম্পাদ্যর আধিক্যটা একটু বেশি। এটা এই প্রশ্নগুলো তাহলে তোমরা একটু কমপ্লিট করে ফেলবা। আর এর পাশাপাশি এখন আসো ত্রিকোণমিতিতে, 9 নম্বর অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। এটা তোমাদেরকে করানো হয়েছে, খুব ভালোভাবেই করানো হয়েছে 9.1, আবার 9.2টাও আমি করিয়েছিলাম, যেটা তোমাদের সিলেবাস তখন সিলেবাস হাতে ছিল না, এই জন্য দেখতে পারিনি। 9.2টা সিলেবাসে নাই, 9.1 সিলেবাসে আছে। তো 9.1 দেখো এখানে 9.1 থেকে তোমরা মূলত এখানে বেসিক আলোচনা তো অবশ্যই বুঝেছো, পারবে। এখান থেকে উদাহরণ 3 করবা, তারপরে উদাহরণ 4, আর এর পাশাপাশি উদাহরণ 9 আর উদাহরণ 10 বেশি গুরুত্ব দিবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এইরকম আবার উদাহরণ আছে, এই যে 11 নাম্বার, এটাতে যত পারো তোমরা স্টার মার্ক দিয়ে রাখো, অর্থাৎ আগামী বছর এসএসসি পরীক্ষায় যদি এটা না আসে তাহলে তোমাদের সময় অবশ্যই আসবে, এটা ধরে রাখো। এটা দিয়ে তোমরা, এখানে আরেকটা আছে, এখানে 10 এর জায়গায় কট দিয়ে তোমরা একটু ট্রাই করো, অর্থাৎ 10 এর জায়গায় কটে, আর প্লাস হলো এখানে সাইনের জায়গায় হলো কজ দিয়ে তোমরা ট্রাই করবা, সাইনে প্লাস কজ, অর্থাৎ সরি এখানের মধ্যে 10-এর জায়গায় কট, সাইনের জায়গায় কজ দিয়ে তোমরা নিজেরা ট্রাই করবা। এটা অর্থাৎ যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে কিরকম হতে পারে, এটা তোমাদের কাজ থাকবে, এটা অবশ্যই করবা, বাসায় প্র্যাকটিস করবা। এর পাশাপাশি এখানে 2টা প্রশ্ন আছে, ক খ কাজ, এই 2টাও করে ফেলবা। উদাহরণ 12 এটার মতো করে অনুশীলনীতে আছে। তো আর এখান থেকে মূলত অঙ্ক চেষ্টা করবা হচ্ছে 11 নাম্বার, তারপরে 13 নাম্বার, এদিকে হলো 16 নাম্বার, 17 নাম্বার, 18 নাম্বার, 19 নাম্বার। এর মধ্যে হচ্ছে 17 নাম্বারটা গুরুত্ব দিবা বেশি, 19 নাম্বারে গুরুত্ব দিবা বেশি, 20 নাম্বারেও গুরুত্ব দিবে, 21 নাম্বারটাতেও বেশি গুরুত্ব দিবে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এখান থেকে 23 নাম্বার আছে, 24 নাম্বার আছে, এই প্রশ্নগুলোর উপর বেশি গুরুত্ব দিবে, এগুলা দিয়ে মূলত সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। আর উদাহরণ 11 যেটা বললাম, এটা ম্যান্ডেটরি, এটা আর কোনো বিকল্প নাই, এটা কোনোভাবেই তোমরা এটা অ্যাভয়েড করবা না। তো এরপরে আমরা যাব হচ্ছে পরিমিতিতে, অর্থাৎ আমাদের 16.1, 16.2 আছে, এই 16 পরিমিতি এর পরের অংশ। কারণ ত্রিকোণমিতি এবং পরিমিতি, অর্থাৎ এখান থেকে প্রশ্ন থাকবে হচ্ছে আমাদের তিনটা থেকে আমাদের দুইটা আনসার করতে হবে। তো এখন আসো পরিমিতির ক্ষেত্রে, এখান থেকে আমি ক্লাস নেওয়ার সময় তোমাদেরকে বলেছিলাম কোন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কোনটা অবশ্যই পড়বা, তার মধ্যে এটা হলো একটা। উদাহরণ 4 খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই চ্যাপ্টারটা নিয়ে একটু বোর্ড প্রশ্ন নিয়ে বসলেই দেখবা যে উদাহরণ 4, এই যে উদাহরণ 4, এটার অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, অনেক সময় থাকে 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বর্গ মিটার বেড়ে যায় বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এটা দিয়ে সৃজনশীল সিকিউ বোর্ড সৃজনশীল অবশ্যই থাকে, মানে অবশ্যই বলতে ম্যাক্সিমাম সময়ই থাকে, বলা যায় একেবারে অবশ্যই। আর এখান থেকে উদাহরণ 6, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখানেও স্টার মার্ক দিয়ে রাখো। আর এই টাইপের আবার অনুশীলনীতে আছে, যেমন দেখো এই যে প্রত্যেক বাহু দৈর্ঘ্য 2 মিটার বাড়লে ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়, বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। এই প্রশ্নটা অবশ্যই দেখবা এখান থেকে। আর এর পাশাপাশি একটা 8 নাম্বার, এই যে উদাহরণের 6 এর মতোই সেম অঙ্ক, আর এটাও একটা অঙ্ক।
অর্থাৎ এখান থেকে এই 3টা অঙ্ক অবশ্যই জোর দিতে হবে, আর এর পাশাপাশি সৃজনশীল প্রশ্নটা। এই প্রশ্নের কোনো বিকল্প নাই, অর্থাৎ যেগুলোর কথা বললাম এগুলো মাস্ট তোমাকে করতে হবে। আর আরেকটা কথা বলি, অঙ্ক মুখস্থ করবা না, অঙ্ক মুখস্থ না করে অঙ্কের মেথডটাকে আয়ত্ত করবা, যে যেন সংখ্যা বা একটু চেঞ্জ করে দেওয়া থাকলে তুমি নিজে করতে পারো। এবার আসো উদাহরণ 16.2-তে যাই আমরা। 16.2 এখানে আরেকটা ব্যাপার, 16 পরিমিতির 4টা চ্যাপ্টার আছে। এই 4টা চ্যাপ্টার মূলত তোমার বিশেষত্ব হলো কি, 4 ধরনের ক্ষেত্রের উপর বেস করে। যেমন 16.1 ছিল আমাদের ত্রিভুজ ক্ষেত্রের উপর বেস করে, 16.2 হচ্ছে আমাদের চতুর্ভুজের উপর বেস করে, আর 16.3 যেটা আমরা পরে করব সেটা হচ্ছে বৃত্ত, আর 16.4 হচ্ছে মূলত ঘনবস্তুর উপর বেস করে প্রশ্নগুলো হয়ে থাকে। তো এখানে আমরা এখন আসলে 16.2 এখান থেকে উদাহরণটা অবশ্যই করতে হবে আমাদেরকে। এই উদাহরণ কত নয়, এটা এটা হলো তোমার পৃষ্ঠা নাম্বার 303। ওকে, তারপরে আমরা যাচ্ছি এখান থেকে সামান্তরিকের ক্ষেত্রে যে আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে সামান্তরিক ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এত, ক্ষুদ্রতম কর্ণের এত, অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা। অর্থাৎ এই অঙ্কটা তোমাদের করে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই দেখবা, বাসায় ভালো করে প্র্যাকটিস করবা। আর এখান থেকে ট্রাপিজিয়াম, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম আমি, এই অঙ্কটাও অনেক বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এই 2টা অঙ্কের মধ্যে অবশ্যই গুরুত্ব দিবে এই চ্যাপ্টার থেকে। হ্যাঁ, আর এর পাশাপাশি এখানে অনুশীলনী থেকে, এখন যদি আমরা অনুশীলনীর কথা বলি, অনুশীলনীর ক্ষেত্রে এখানে যে সৃজনশীল প্রশ্নটা একটু দেখব। আর এখন আসো অনুশীলনী থেকে এখানে অর্ধেকে, যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, এই অঙ্কটা এটা একটু দেখবা। তারপরে হচ্ছে বাইরের পাথর দিয়ে বাঁধতে অঙ্কটা দেখবা। আর এই যে উদাহরণে এরকম একটা অঙ্ক ছিল, এটা করতে বললাম তোমাদেরকে। তারপরে এদিক থেকে হচ্ছে সামান্তরিকের, এই যে সামান্তরিকের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আরেকটা হলো ট্রাপিজিয়াম, এই যে ট্রাপিজিয়াম ক্ষেত্রফল বের করা, ট্রাপিজিয়ামের এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো অবশ্যই করতে হবে তোমাকে। আর এখানে হচ্ছে সৃজনশীল 14 নাম্বার। এখানে দেখো এই অঙ্কগুলো অবশ্যই করতে হবে। এর মানে এখানে দেখো, আমি আবার আরেকটা কথা বলি, এখানে যে আমি অঙ্কগুলো দিলাম এর মানে এই অঙ্কগুলো করলে যে হয়ে যাবে তা না, এগুলা ম্যান্ডেটরি করতে হবে। এর পাশাপাশি এর বাইরে থেকে যে থাকবে না বা এর বাইরে আসবে না তাও না, এগুলা তোমাকে ম্যান্ডেটরি, সবগুলো অঙ্ক তুমি প্র্যাকটিস করবা, এর মধ্যে এগুলাতে একটু জোর দিবে। ওকে, এই ছিল আমাদের ত্রিকোণমিতি এবং পরিমিতি। অর্থাৎ এখান থেকে 3টা প্রশ্ন থাকবে, আমি আবারও বলছি 3টা থাকবে, তোমাকে 2টা আনসার করতে হবে। এবার আসো আমরা একটু 17 নাম্বার অধ্যায়ে যাই, পরিসংখ্যান। পরিসংখ্যানে তোমাদের হচ্ছে, আমি তোমাদেরকে বলি, মার্ক করে রাখো যে 5টা কোশ্চেন, 5টা কোশ্চেন, এই 5টা কোশ্চেন তোমরা নিজেরা করে ফেলার চেষ্টা করবে। যদি আমি সুযোগ পাই আমি অবশ্যই আমি করে দিব। এর পরবর্তী ক্লাসে আমি যদি পরবর্তী ক্লাস নেওয়ার সুযোগ হয়ে থাকে তাহলে আমি করে দিব। এর মধ্যে হচ্ছে 1 নাম্বার হচ্ছে গড় নির্ণয় করা। হ্যাঁ, গড় নির্ণয় করা। তারপরে হলো মধ্যক নির্ণয় করা, সারণী থেকে মধ্যক নির্ণয় করা, এটার উপর একটু দেখবা তোমরা, মধ্যক নির্ণয়। তারপরে হলো প্রচুরক বের করা। প্রচুরক এখানে উদাহরণে আছে, সূত্রগুলা অ্যাপ্লাই করে কিভাবে করতে হবে এটা আশা করছি তোমরা পারবে। প্রচুরক। তারপরে হলো 4 নম্বরে হচ্ছে গণসংখ্যা, বহুভুজ এবং অজীব রেখা। অর্থাৎ এই 5টা দিয়েই তোমার 2টা সৃজনশীল হয়ে থাকে, অর্থাৎ খ নাম্বার এবং গ নাম্বারে 2টা সৃজনশীল হয়ে থাকে। ঘুরে ফিরে তুমি যদি এই চ্যাপ্টারের এখন পর্যন্ত যত সৃজনশীল প্রশ্ন এসেছে বোর্ড পরীক্ষায়, এগুলা যদি একটু ঘাটাঘাটি করে দেখো তাহলে তুমি এই 5টা প্রশ্নই খুঁজে পাবা, খ নাম্বার এবং গ নাম্বারে। আর খ নাম্বারের জন্য কেন্দ্রীয় প্রবণতা, তারপরে একটা পত্র দেওয়া থাকলো, ওখান থেকে প্রচলক শ্রেণীর নিম্ন সীমা কত, মধ্য শ্রেণীর ঊর্ধ্ব সীমা কত, তারপরে প্রচলক শ্রেণীর মধ্যমান কত, এই ধরনের অঙ্কগুলো এইগুলা হয়ে থাকে। তারপরে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক কাকে বলে,
তারপরে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপক কয়টা, কি কি, এই ধরনের টাইপের প্রশ্নগুলো হয়ে থাকে। তারপরে এগুলা এগুলো একটু তোমরা দেখবা এখান থেকে হচ্ছে অর্থাৎ মূলত এই পাঁচটা যেই কথা বললাম, একটা গড়, মধ্যক, প্রচুরক, অজীব রেখা, গণসংখ্যা বহুভুজ, এই পাঁচটাই প্র্যাকটিস করবা তুমি এখন থেকে শুরু করে একদম এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত। এর বাইরে আর কিছুই করার তোমার দরকার নেই। তো এর মধ্যে দেখো আমি একটু মার্ক করে দিচ্ছি, তুমি গড় নির্ণয়ের জন্য কি করবা। দেখো আয়তলেখের গণসংখ্যা বহুভুজ, এই উদাহরণ 3, আয়তলেখের গণসংখ্যা বহুভুজ। আয়তলেখ তো আঁকতে পারোই, তোমরা ক্লাস 8-এ এঁকেছো, সেখান থেকে গণসংখ্যা বহুভুজ। অর্থাৎ গণসংখ্যা বহুভুজ কিভাবে, এটা হলো আয়তলেখ। এই যে যখন তুমি এই মধ্যমানগুলা, এই মধ্যবিন্দুগুলা যখন তুমি যোগ করবা, তাহলে যেই যে মানগুলা পাচ্ছ, যে বহুভুজটা তৈরি হচ্ছে, এটাই হলো গণসংখ্যা বহুভুজ। এখানে এটা এইখানে আসবে গণসংখ্যা বহুভুজ। দেখো এই যে এখানে যেটা দেখালাম, হ্যাঁ, এটা হলো গণসংখ্যা বহুভুজ। অর্থাৎ মাঝখানের বিন্দুগুলো যোগ করে দিলেই, আয়তলেখ একে মাঝখানের বিন্দুগুলো যোগ করে দিলে সেটা গণসংখ্যা বহুভুজ হয়ে যাচ্ছে। তারপরে সারণীর গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা, এই যে উদাহরণে, আর ওই যে এটাই একটু আগে যেটা দেখলাম। তারপরে যে আরেকটা উদাহরণ আছে এখানে, উপাত্ত সারণী থেকে গণসংখ্যা বহুভুজ আঁকা। অর্থাৎ অনেকভাবে আঁকা যায়। একটা হলো শ্রেণী মধ্যমান নিয়ে, তারপরে হলো আরেকটা হলো শ্রেণীর উচ্চসীমাগুলোকে যোগ করে, এইভাবে অনেকভাবে আঁকা যায়। অজীব রেখা, অজীব রেখা হচ্ছে কি, তোমার ক্রমযোজিত গণসংখ্যাগুলা নিয়ে যেই রেখাটা হবে, হ্যাঁ, এটা হলো অজীব রেখা। আর কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এগুলো করে আসছো। তারপরে আসো গড় নির্ণয় করা, একটা সারণী দেওয়া থাকলেও গড় নির্ণয় করতে বলা হলো তোমাকে, এটা তোমরা ক্লাস 8-এ করে আসছো, একদম এটাই ক্লাস 8-এ ছিল। এখানে তোমাকে যেটা করতে হবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, অর্থাৎ এই উদাহরণটা একটু তোমরা বাসায় দেখবা, এই উদাহরণটা, এটা করতে পারলেই তোমরা বাকিগুলো করতে পারবা। গড় নির্ণয় করা। এরপরে হচ্ছে মধ্যক নির্ণয়ে, মধ্যক নির্ণয়ের জন্য সূত্র আছে একটা, অর্থাৎ এর আগে করে আসছে সূত্র ছাড়া, এখন সূত্র অ্যাপ্লাই করে তোমাকে মধ্যক নির্ণয় করতে হবে। শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়, এটা এই যে এই সূত্রটা, এখানে এই সূত্রটা, এটা নিয়ে আমি একটু আলোচনা করব পরে সুযোগ পেলে অবশ্যই। মধ্যক হলো এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এখানে এল হলো কি, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত শ্রেণী নিম্ন সীমা, এন হলো, অর্থাৎ সবগুলা পরিচয় দেওয়া আছে এখানে, এন কি, এফ সি কি, এফ এম কি, তারপরে এইচ কি, এগুলার পরিচয় দেওয়া আছে। তো এটা ব্যবহার করে এখান থেকে মধ্যক নির্ণয়ের সারণী মধ্যক নির্ণয় করা হলো, এটা একটু দেখবা। আর আরেকটা হলো প্রচুরক, এই যে প্রচুরক বের করা, হ্যাঁ, প্রচুরক, ওখানে উপাত্ত ছিল, এখানে সূত্র ব্যবহার করে শ্রেণীবিন্যস্ত উপাত্তের এই যে প্রচুরক নির্ণয় সূত্র হলো এটা, অর্থাৎ এই সূত্রটাকে ব্যবহার করে তোমার প্রচুরক নির্ণয় করতে হবে। এখানে সারণী দেওয়া আছে, F1 F2 এগুলা কি পরিচয় দেওয়া আছে, এইচ হলো কি শ্রেণীব্যাপ্তি, তাই একটা সারণী দেওয়া থাকবে, এখান থেকে তোমাকে প্রচুরক বের করতে হবে। এই যে সৃজনশীলগুলা একটু উদাহরণ, অর্থাৎ তোমার কাজ থাকবে উদাহরণগুলো যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তো আমি লেকচারটা অনেক বেশি বড় হয়ে গেছে, অর্থাৎ পুরো আলোচনা করার কারণে তোমার এতটুকু হয়ে গেছে। আশা করছি তোমরা ধৈর্য সহকারে এতক্ষণ ছিলে। তো আর বেশি বড় করবো না, এই পর্যন্তই থাকলো। আর তোমরা বাসায় অনুশীলন চালিয়ে যাবে। আর যে অনুশীলনীগুলো, উদাহরণগুলো, যে অঙ্কগুলা, অর্থাৎ অধ্যায়গুলা বা অনুশীলনীগুলা বাদ পড়ে গেছে, অর্থাৎ বাকি আছে এখনো, এগুলো নিয়ে আমি আমার চেষ্টা থাকবে, আমি আলোচনাটা অব্যাহত রাখবো। অবশ্যই সামনের সুযোগ পাবো ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আমি এইগুলো নিয়ে একটু আলোচনা করব। তারপরে এটা তোমাদের গাইডলাইন হিসাবে দেওয়া হলো, যেন তোমরা নিজেরা বাসায় বসে না থেকে নিজেরা যেন চেষ্টা করে নিজে কমপ্লিট করতে পারো, সেই চেষ্টা থেকে। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর বাসায় অনুশীলন চালিয়ে যাবে। ওকে, আল্লাহ হাফিজ।